নমস্কার, বাংলা অডিও বুক চ্যানেলে আপনাকে স্বাগত। আজ শোনাব সুচিত্রা ভট্টাচার্যের লেখা মেঘ পাহাড়ের প্রথম পর্ব। শুনতে থাকুন। সবে আজ সকালে দিল্লি থেকে চণ্ডীগড় এসেছি আমরা। দিল্লি আগ্রা ঘোরা শেষ। ইচ্ছে ছিল চণ্ডীগড়ে আর একটা দিন জিরিয়ে নিয়ে রওনা দেব পাহাড়ের মুখে, কুলু, মানালি, রোটাং। ফেরার পথে সিমলা হয়ে ব্যাক টু প্যাভিলিয়ন, কলকাতা। তা মানুষ ভাবে এক আর হয় আর এক। চাইলে কি আর ছকে বেঁধে রাখা যায় সবকিছু? আচমকাই সব কেমন এলোমেলো হয়ে গেল। রাতে চাইনিজ খাবে বলে বিকেল থেকেই বায়না ধরেছিল রিয়া। শুভেন্দুরও ছেলে মানুষই কম নেই, সেও নেচে উঠল মেয়ের সঙ্গে। সেজে গুজে 7:30 নাগাদ হোটেল থেকে বেরিয়ে পড়লাম আমরা। চণ্ডীগড়ের মতো বড় শহরে চীনা রেস্তোরাঁ খুঁজে বার করা এমন কিছু দুরূহ কাজ নয়। অটোওয়ালাকে বলা মাত্র সে আমাদের পৌঁছে দিল সেক্টর 17-এ। বড় রাস্তার ওপরেই প্রকাণ্ড রেস্তোরাঁ, বাইরের আলো ঝলমল সাইনবোর্ড, কাউলুন। মোটা কাঁচের দরজা ঠেলতেই ঝাপটে এসেছে হিমেল বাতাস, অচেনা আশঙ্কার মতো। অন্দরে পা রেখে আমার চক্ষু স্থির। ওরে বাবা, কি এলাহি ব্যাপার! ফিসফিস করে বলেই ফেললাম, এই যে দেখছি রীতিমতো বড়লোকের জায়গা। শুভেন্দুও চমকিত হয়েছে যথেষ্ট। পকেটে রেস্ট থাকলেও এ ধরনের বিলাসবহুল ব্যবস্থায় শুভেন্দু সেরকম অভ্যস্ত নয়। হাজার হোক যাতে মাস্টার তো, তবে মাস্টার বলেই বুঝি অস্বস্তির ভাবটা গোপন রাখতে পারে বেশ। গলা নামিয়ে বলল, কি আর করা যাবে, চণ্ডীগড় তো এরকমই। দেখছো না, এ শহরে কেউ খুচরো পয়সা ফেরত দেয় না। এখানে খেতে হবে না, চলো বেরিয়ে পড়ি। খেপেছ? ঢুকেই যখন পড়েছি তখন আর নড়ছি না। একটা দিন নয় কটা পয়সা উড়লই। কথার ফাঁকেই রেস্তোরাঁ স্টুয়ার্ড সামনে হাজির। মঙ্গোলিয়ান ছাদের মুখ, স্যুট বুট টাইয়ে টিপটপ। বয়স আন্দাজ করা কঠিন। 25 হতে পারে, 45 হওয়াও বিচিত্র নয়। লম্বা একখানা বউ করল স্টুয়ার্ডটি। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং ম্যাডাম। ওয়েলকাম টু কাউলুন। গুড ইভিনিং। রিজার্ভড এনি টেবিল স্যার? নো। শুভেন্দু কায়দা করে কাঁধ ঝাঁকালো। Actually, just now we have decided to have our dinner. No problem, sir. Come this side, please. জায়গা মিলল রেস্তোরাঁর একেবারে শেষ প্রান্তে, ডান দিকের একটা টেবিলে। ছোট্ট টেবিল 4 জনের। আমরা মা মেয়ে বসেছি পাশাপাশি, মুখোমুখি শুভেন্দু। ইয়া ইয়া গোবদা গোবদা দুখানা বোর্ড মাথায় মেনু কার্ড দিয়ে গেছে স্টুয়ার্ড। 3 জনেই দেখছি মন দিয়ে। মেনু কার্ডে চোখ বোলাতে বোলাতে শুভেন্দু জিজ্ঞেস করল, কি রে, কি খাবি? মহার্ঘ হোটেলে ঢুকে রিয়া বেশ খুশি খুশি, ঝকঝক করছে চোখ। তবে এবছর মাধ্যমিক পাশ করে তার মধ্যে একটা বড় বড় ভাব এসে গেছে। সহজে মুখে কোনো অভিব্যক্তি ফুটতে দেয় না। মেয়ে বোঝে না এও এক ধরনের ছেলে মানুষই। আহার নিয়ে আলাপচারিতা শুরু হয়ে গেছে বাপ মেয়ের। কৃত্রিম গাম্ভীর্য বজায় রেখে রিয়া ঠোঁট টিপে বলল, স্টার্টার নিয়ে একটা। কি নিবি? ক্র্যাকরিং স্পিনাচ? পালং শাক ভাজা খাবি চীনা হোটেলে বসে? দেখো না খেয়ে, দারুণ টেস্ট। নিয়ে নে তবে। সঙ্গে হাফ প্লেট থাই স্যুপও বলে দিই, 3 জনে ভাগ করে নেব। আর মেন কোর্স? আগে এই অর্ডারটা তো দেওয়া যাক তারপর। কি মা, ঠিক আছে তো? এতে আর আমার কি বলার আছে। চাইনিজ খাবার আমার সবই চলে। অল্প তেল অল্প মশলা, খেতেও ভালো, হজমেরও কোনো সমস্যা নেই। আলতো করে ঘাড় নাড়লাম। স্টুয়ার্টকে ডেকে চোস্ত ইংরেজিতে অর্ডার দিল মেয়ে। দারুণ স্মার্ট হয়েছে কিন্তু, দেখতে বেশ লাগে। রিয়ার বয়সে কি কেবলুষ্টাই না ছিলাম আমি, এমন কেতাদুরস্থ রেস্তোরাঁয় বসে এমন সপ্রতিভ ভঙ্গিতে খাবার অর্ডার দিচ্ছি। ভাবতেই পারতাম না। চীনে খাবার মানে অন্তহীন প্রতীক্ষা। বসে আছি তো বসেই আছি। এলোমেলো চোখ ঘুরছে চারদিকে। না, জায়গাটার বাহার আছে। কাঠের প্যানেলিংয়ে কি চমৎকার কারুকাজ। কাঁচ বসানো সিলিংয়ে আঁকা রয়েছে ছোট ছোট মোটিভ, দেওয়ালে সুন্দর সুন্দর পেন্টিং। দেখে মনে হচ্ছে পেন্টিংগুলো অরিজিনাল। নাও হতে পারে অবশ্য, হয়তো প্রিন্ট, হয়তো কপি। আসল নকল তো বোঝা ভার। বিশাল কক্ষটায় বেশ কয়েকটা কাঠের থাম, বরফি বরফি কাঁচ বসানো। আলো পিছলচ্ছে কাঁচে। স্তিমিত আলোয় কনকনে শীতলতায় দিব্যি তৈরি হয়েছে একটা ঘোর লাগা পরিবেশ। হঠাৎই দৃষ্টি ধমকেছে আমার। ও কে বসে আছে দূরের ওই টেবিলটা?
ঠিক দেখছি তো? হ্যাঁ, সেই তো। অবিকল সেই চেহারা, লম্বা, বলিষ্ঠ, নির্মেদ, সেই ঝকঝকে উজ্জ্বল মুখ, সেই প্রশস্ত কপাল, ইস্পাতের তলোয়ারের মতো ধারালো নাক, সাগর গহন চোখ, মাথার চুলগুলো পর্যন্ত একইভাবে আঁচড়ানো, সামনেটা অল্প ফাঁপানো, ব্যাকব্রাশ। এত মিল কি করে সম্ভব? সময় কি থেমে গেছে আচমকা? হুম, তাও নয়। টাইম মেশিনে চড়ে সময়ের উল্টো দিকে ছুটছি বুঝি আমি? নইলে এই স্বপ্ন স্বপ্ন আলোয় কোন মায়া বলে এখানে উপস্থিত হলো আকাশ? এই রেস্তোরাঁয়? আকাশ চেয়ারে হেলান দিয়ে বসে, পুরনো চেনা ভঙ্গি, কত যুগ আগে সেই দুরন্ত তরুণ। মুখ দিয়ে আপনা আপনি বেরিয়ে এলো, অ্যাবসার্ড, হতেই পারে না। শুভেন্দু এক মনে মেনু কার্ড গিলে চলেছে, এখনো যেন ক্লাসের লেকচার ঝালিয়ে নিচ্ছে। বোধহয় স্পষ্ট শুনতে পায়নি কথাটা। মুখ তুলে বলল, হ্যাঁ কিছু বলছো? রিয়ার অবশ্য কানে গেছে। জিজ্ঞেস করলো, কি অ্যাবসার্ড মা? উত্তেজনা চাপতে পারলাম না, নিচু গলায় বললাম, দেখ দেখ ওদিকে তাকা। রিয়া থতমত। কি দেখব? ওই যে ওই দিকটায় রে, বাঁ পাশে থার্ড টেবিলে ছেলেটা। ঘাড় ঘুরিয়ে ঝলক দেখল রিয়া, পলকে ফিরিয়েও নিয়েছে মুখ। দেখলাম তো। ছেলেটাকে আমি চিনি। ওই ছেলেটাকে? তুমি? হ্যাঁ রে, ও আমার ভীষণ চেনা। মা প্লিজ, ওভাবে হাঁ করে তাকিয়ে থেকো না, ছেলেটা কি ভাববে? শুভেন্দু এখনো বোঝেনি কিছু, চোখ পিটপিট করছে। কি ব্যাপার রে, কাকে দেখা দেখি হচ্ছে? চোখের ইশারায় ফের বললাম, ওই ছেলেটাকে। কোথায়? ওই তো। শুভেন্দুও নিরীক্ষণ করছে এবার। বলল, বাহ, ছোকরার ফিজিকটা দারুণ তো, মনে হয় পাঞ্জাবি, মোনা পাঞ্জাবি। সঙ্গে সঙ্গে রিয়ার গলায় কিশোরীর অস্বস্তির চাপা ধমক। আহ, কি করছো কি তোমরা? বলছি যে ওভাবে দেখো না। বলে নিজেও টুক করে আর একবার দেখে নিল 3 সদস্যের পরিবারটিকে। ফিসফিস করছে, ছেলেটার মা কিন্তু তোমাদের লক্ষ্য করছে। ছেলেটির পাশে সালোয়ার কামিজ পরা মহিলা আমারই সমবয়সী, 40-এর 1-আধ বছর এপাশে কি ওপাশে। ভারী গোলগাল ফিগার, হালকা নীল আলোতেও পরিষ্কার বোঝা যায় প্রচুর প্রসাধন করেছেন মহিলা। পাকা ডালিমের মতো টস টস করছে গাল দুটো। ফোলা ফোলা ঠোঁটে গাঢ় ওষ্ঠরঞ্জনী, মোটা করে কাজল টেনেছে চোখে, চুল টেনে চূড়ো করে বাঁধা। তবে ওই মুখের সঙ্গে ছেলেটার মুখের একটু মিল নেই। মহিলা যদি মা হয় তাহলে এদিকে পিঠ করে বসা প্রকাণ্ড চেহারার ওই লোকটা কি বাবা? পরনে পাঠান পাঞ্জাবি, মাথার পেছনে ছোট মোটে টাক। বাপরে, কি মোটা কি মোটা, যেন এক ফালি হিমালয়। পাহাড় একটু নড়াচড়া করলেই হারিয়ে যাচ্ছে ছেলেটা, টুকি দিয়ে লুকিয়ে পড়ার মতো। তখনই চড়াং করে মস্তিষ্কে কারেন্ট। পাহাড়টাই আবার আকাশ নয় তো? হতেও তো পারে। মাঝে তো কম বছর যায়নি। সময় তো অনেক কিছুই বদলে দেয়, শরীর, মন, জীবনের অভিমুখ। দিয়েছেও তো। আমি কি কম বদলেছি? অষ্টাদশী রোহিণীর কতটুকু আর অবশিষ্ট আছে এই 42 ছুঁই ছুঁই রোহিণীতে? দীর্ঘ সময় বেয়ে রূপ থেকে রূপান্তরে যেতে যেতে রোহিণী মিত্র কবেই পুরনো পরিচয় মুছে ফেলে এখন মিসেস বাসু, শুভেন্দু বসু স্ত্রী, রিয়ার মা। একসময় সদ্য যুবতী রোহিণীকে কি আমিই এখন চিনতে পারবো? কিন্তু আকাশ এখানে আসবে কোত্থেকে? সে কি চণ্ডীগড়েই থাকে, নাকি বেড়াতে এসেছে আমাদের মতোই? তীব্র থেকে তীব্রতর হচ্ছে কৌতূহল, অতীতকেও মিলিয়ে নেয়ার, অতীতের সঙ্গে মিল খোঁজার। থাকতে না পেরেই বলে ফেললাম, দাঁড়াও, সামনে গিয়ে একবার ভালো করে দেখে আসি। শুনেই রিয়া চোখ পাকাচ্ছে। খবরদার মা, একদম নয়। কেন, গেলে কি হয়? না, মোটেই যাবে না। বয়স বাড়ছে না কমছে? বাবা, মেয়ের সম্মানের কি বহর! খুবই বিরক্ত হয়েছে মেয়ে, বিব্রত। রিয়ার বয়সী হলে আমিও তাই হতাম। ওই বয়সের ধর্মই তো এই, যত বৃহা, যত সংকোচ, যত পর্দা টানা। পালং শাক ভাজা এসে গেল টেবিলে, ধোঁয়া ওঠা থাই স্যুপও। খাবার ভাগ করতে করতে আবার একবার তাকালাম আর চোখে। দণ্ডায়মান ওয়েটারের আড়ালে এই মুহূর্তে ঢাকা পড়ে গেছে যুবক। আছে তো এখনো, নাকি উঠে গেল? শুভেন্দু তাড়িয়ে তাড়িয়ে মুচমুচে পালং শাক ভাজা চিবোচ্ছে। মেয়েকে জিজ্ঞেস করলো, কিরে, মেন কোর্স ডিসাইড করলি?
রিয়া মেনু কার্ড খুলল ফের। মা তো চাউমিন ভালোবাসে, মার জন্য একটা নুডলসের প্লেট নিয়ে নি, আর একটা সি ফুড ফ্রাইড রাইস। হ্যাঁ হ্যাঁ, 2 প্লেটই 3 জনের জন্য এনাফ। সাইড ডিশ কি বলবো? তুই বল। প্রন নি 1 প্লেট। কি মা, নেব তো প্রন? নে না, যা হোক কিছু, তুই তো পছন্দ করবি, আমি তো। সহসা বাকরুদ্ধ হয়েছে আমার, শির দ্বারা টান টান পাহাড় উঠে দাঁড়িয়েছে। ঘুরল, এদিকেই আসছে, টয়লেটে যাবে বোধহয়। মুখটা সামনাসামনি হতে আমি নিথর। আকাশ, হ্যাঁ আকাশই, আকাশ কাপুর। ওই বিপুল দেহ, মেদভরা গাল, গলা, চিবুক সবকিছুকে ছাপিয়েও মুখটা পলকে চিনে ফেলা যায়, এত বছর পরেও। আমাকে চিনতে আকাশের অবশ্য সময় লাগলো না একটু। চোখাচোখি হওয়া মাত্র ফেটে পড়েছে বিস্ময়ে। রোহিণী, তুম তুম ইহা। রেস্তোরাঁর চাপা গুঞ্জন বুঝি স্তব্ধ হয়ে গেল বাজখাই গলায়। আশেপাশের লোক ঘুরে ঘুরে দেখছে দৈত্যের মতো মানুষটাকে। আকাশের এতটুকু ভ্রুক্ষেপ নেই। আবার ঘুম ঘুম করে উঠল ভরাট স্বর, প্রতিধ্বনির মতো। আরে রোহিণী, তুমি এখানে কি করে? এই, রহিণী নয়, বলো রোহিণী। রোহিণী, রহিণী। ত্যাত, হচ্ছে না, আবার বলো। আমার রহিণী ঠিক আছে। তুমি রোহিণী মানে জানো? হোগা কুছ ইসমে মেরা কিয়া মতলব। রোহিণী একটা নক্ষত্রের নাম, স্টার, বুঝেছো বুদ্ধুরাম? বাহ, আকাশের সঙ্গে তব তো তোমারা গেহরা সম্বন্ধ। আগে হ্যাঁ স্যার, রোহিণী থাকে আকাশের বুকে, থাকবে তো জিন্দগি ভর। হুম, সূর্য উঠলেই আমি মিলিয়ে যাব। কভি নেই, ऐसा कभी হবেই না। মস্তিষ্কে আছাড় খাচ্ছে স্মৃতি। কেমন যেন বোকা হয়ে গেছি, চেষ্টা করেও হাসি ফোটাতে পারছি না ঠোঁটে। আকাশ দুবদাপিয়ে টেবিলের সামনে। কি ম্যাডাম, মনে হচ্ছে যেন চিনতেই পারছো না? দ্রুত সম্বিতে ফিরলাম। ছি ছি, কি না কি ভাবছে শুভেন্দু আর রিয়া। এই বয়সে বেশি আবেগতাড়িত হয়ে যাওয়া কি মানায়? জোর করে চোয়াল ফাঁক করেছি। কি করে চিনব? যা একখানা হিমালয় মার্কা চেহারা করেছো, তোমার ছেলেকে না দেখলে তোমার জীবনেও চিনতে পারতাম না। তুমি ভি বহুত চেঞ্জ হয়ে গেছো, গাল বাল ফুলে গেছে, থোড়ি মোটি ভি হয়েছো। সভ্যতা ভব্যতার নিয়ম ভেঙে হা হা করে হেসে উঠল আকাশ। যেন এটা একটা মানুষ ভর্তি রেস্তোরাঁ নয়, যেন একটা খোলা প্রান্তর, যেন আশেপাশে জনপ্রাণীটি নেই। হাসতে হাসতে আকাশ দেখে নিচ্ছে শুভেন্দু আর রিয়াকে। শুভেন্দুকে বলল, জোর ঘাবড়ে গেছেন তো? আমি আকাশ, আকাশ কাপুর। ওয়ান্স আই ওয়াজ ইন ক্যাল। কলেজে পড়ার সময় রোহিণী আমার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, আই মিন গার্লফ্রেন্ড। কি সর্বনেশে লোক রে বাবা, মুখের কোনো রাগ ঢাক নেই। চোখ পাকিয়ে বললাম, এই হচ্ছেটা কি? ফাজলামি করার অভ্যেসটা এখনো গেল না? ঝুট তো বলিনি। আকাশ দমবার পাত্র নয়। তুমি আমার চেয়ে 2 ক্লাস জুনিয়র ছিলে ঠিকই, তবে উইওয়ার। বুঝেছি বুঝেছি, শুভেন্দু তাড়াতাড়ি বলে উঠল। আপনাদের সম্পর্কটা একটু অন্যরকম ছিল। বাহ বাহ, আমার বরটিও দেখে চ্যাংরামিতে কম যায় না। দুজনকেই এক্ষুনি থামানো দরকার, নইলে মেয়ের সামনে আবার কে কি বলে ফেলে। ঝটপট করে চলে গেলাম পরিচয় পর্বে। মিট মাই হাজব্যান্ড শুভেন্দু বাসু, কলেজে পড়ায় কেমিস্ট্রি, আর এ আমার একমাত্র মেয়ে রিয়া। আকাশ হাত বাড়িয়ে দিয়েছে শুভেন্দুর দিকে। আমি বেশি পড়ালেখা শিখিনি প্রফেসর সাহেব, গ্র্যাজুয়েশনেই খেল খতম। এখন চণ্ডীগড় মে ছোটা মোটা ধান্দা করি, একটু বেকারি আছে, বিস্কিট ব্রেড বানিয়ে দিন গুজরান করি। শুভেন্দুও হাত বাড়িয়ে দিল। আপনি দাঁড়িয়ে কেন, বসুন। বসবো তো জরুর। কিতনি সাল বাদ রোহিণীর সঙ্গে দেখা হলো? মোর দেন 20 ইয়ার্স, তাই না রোহিণী? হিন্দি, ইংরেজি আর ভাঙা ভাঙা বাংলা মিশিয়ে বিচিত্র এক জগা খিচুড়ি ভাষায় কথা বলছে আকাশ। ভারী শরীরখানা চেয়ারে নামিয়ে রিয়ার দিকে তাকিয়ে রইল কয়েক পল। হোয়াট আ লাভলি গার্ল, জাস্ট লাইক আ বার্ডিং ফ্লাওয়ার। রোহিণী, তোমার লড়কি তোমার থেকেও বিউটিফুল হয়েছে। এমন স্তুতিতে কোন কিশোরী না পুলকিত হয়। ঠিক করে হেসে ফেলল রিয়া। এই মেয়ে, আমার বেটার সঙ্গে ফ্রেন্ডশিপ করবে? প্রশ্ন করে উত্তরের অপেক্ষায় থাকলো না আকাশ, সঙ্গে সঙ্গে ডাকাডাকি শুরু করেছে বউ ছেলেকে। পুনম, আমান, তুম লোগ ইধার আ যাও, জলদি।
देखो कौन है ये लोग, हैव अ प्लेजेंट सरप्राइज टुनाइट। ওফ, কি হই হই আরম্ভ করলো আকাশ। সব্বাইকে এনে চেয়ার টেয়ার টেনে টেবিল জোড়া লাগিয়ে আসর জমিয়ে ফেললো রীতিমতো। একাই বকে যাচ্ছে, কথায় ব্যবহারে হাসিতে বিন্দুমাত্র জড়তার আভাস নেই। এই আকাশ আগের আকাশের চেয়ে অনেক বেশি উজ্জ্বল, প্রাণবন্ত। হাসছে, চেঁচাচ্ছে, দুমধাম বেপাস কথা বলে নাকালও করছে আমায়। জানেন প্রফেসর সাহেব, কি করে আমাদের পেহলি মোলাকাত হয়েছিল? বহুত বারিশ সেদিন। বাস স্ট্যান্ডে দেখি রহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে। स्ट्रेट काछे गিয়ে বললাম, आ जाओ यार, मेरी छाती पे आ जाओ। आप छाती के मीनिंग समझते हैं ना प्रोफेसर साहब? आपके बांग्ला में अम्ब्रेला और हमारी हिंदी में चेस्ट। আকাশের খোলামেলা হাবভাবে রিয়া সংকোচ কেটে গেছে। মুচকি হেসে বলল, আপনি বৃহৎ স্ট্রেট ফরওয়ার্ড ছিলেন তো আঙ্কেল। ऑफकोर्स, जस्ट लाइक योर जनरेशन। लेकिन इतना एडवांस होने के बावजूद भी तुम्हार मम्मी আমাকে दिल से हटिए दिल। क्या करे, रोते रोते चला आया चंडीगढ़। আমার नसीबे तुम्हारी पूनम आंटी लिखा छिलो, इसके साथ ही बसा लिया घर। শুভেন্দু হাসতে হাসতে বলল, তাতে আপনার কিছু লস হয়নি কিন্তু, আপনার মিসেস যথেষ্ট সুন্দরী। সে তো शादी के बाद আমার সঙ্গে থাকতে থাকতে হয়েছে। पहले बहुत काली थी, भूतनी थी, मैंने पालिश लगा के उनको गोरी बनाया। বলেই বউয়ের পিঠে একটা জোর চাপড়। क्या पूनम जी, ठीक बोला? পুনম জবাব দেবে কি, পুটিপাটি হয়ে হেসে যাচ্ছে। বোঝাই যায় আকাশের এই ধরনের রঙ্গরসিকতায় সে দিব্যি অভ্যস্ত, এমনকি তার ছেলেও। আমারই শুধু অবাক লাগছিল, এককালে আমার জন্য পাগল হওয়া সেই প্রেমিকটিকে যেন চিনেও চিনতে পারছি না এখন। মনে হচ্ছে আমাকে দেখে এত খুশি হওয়াটা যেন নেহাতি হঠাৎ কোনো পুরনো বন্ধুকে দেখে ভীষণ ভালো লাগার মতো। ব্যাস ওইটুকুই, তার বেশি কিছুই নয়। যেন পুরনো সব অভিমান, অপমান, যন্ত্রণাকে সময় স্রোতে বাসি ফুলের মতো ভাসিয়ে দিয়েছে আকাশ। এক সময়ের ঘনিষ্ঠ মুহূর্তের স্মৃতিগুলো বোধহয় আকাশের কাছে এখন বহু যুগ আগে দেখা কোনো রোম্যান্টিক প্রেমের দৃশ্য মাত্র, আবছা নস্টালজিয়া। বুকটা চিনচিন করে উঠল হঠাৎ। সময় কি অতীতকে এভাবেই পুরোপুরি নিশ্চিহ্ন করে দেয়? কিছুই কি পড়ে থাকে না? কোনো নালিশ, কোনো দীর্ঘশ্বাস ভান করছে না তো আবার? ভুলে থাকার নিপুণ অভিনয়, হাসি ঠাট্টার মোড়ক পরিয়ে অতীতের তেতো দিনগুলোকে স্মরণ করার না চেষ্টা? নিশ্চয়ই তাই। নইলে আমার পরশুই চণ্ডীগড় ছেড়ে চলে যাব শুনে দুম করে আটকানোর চেষ্টাই বা করবে কেন? শুভেন্দুর ট্যুর প্রোগ্রাম শুনে হাঁ হাঁ করে উঠল আকাশ। না না প্রফেসর সাহেব, ইতনি জলদি চণ্ডীগড় ছেড়ে আপনাদের যাওয়া হবে না। আমাদের ইউনিক সিটি চণ্ডীগড় আছে, দেখুন ভালো করে, আমাদের भी দেখুন। परवाने চলুন একদিন, রোপওয়ে চড়ে আসবেন পাহাড় সে উস পাহাড়। রিয়া চোখ ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন করল, পরওয়ানু? যেখানে কদিন আগে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল? রোপওয়ে ছিঁড়ে গেছিল তো, অনেক লোক মারা গেল। রোজে কি রোপওয়ে ছিঁড়বে বেটি? ও তো অ্যাক্সিডেন্ট, একবারই হয়। শুভেন্দু সবাই বলল, কিন্তু রিস্ক তো আছে। আরে প্রফেসর সাহেব, রিস্ক না থাকলে লাইফে মজা কোথায়? আমাকেই দেখুন না, কতবার তো দড়ি ছিঁড়ে পড়ে যাচ্ছি, ফির भी উঠে পড়ছি, ঝুলে যাচ্ছি দড়ি ধরে। 3-3টে বিজনেস ফেল করলো, চৌথা वैसा লেগে গেল। ওটা তো জীবন সংগ্রাম, এই যে প্রাণ নিয়ে টানাটানি। দেখুন প্রফেসর সাহেব, এই চণ্ডীগড়ের আশেপাশে কিতনা টেররিস্ট অ্যাক্টিভিটি ছিল, রোজ খুন, রোজ গলি, হর রোজ বোম ব্লাস্ট। তারই মধ্যে আমরা বেঁচে রইলাম, আর ডেঞ্জার কোথায় নেই। আপনাদের কলকাতা মে তো নক্সাল মুভমেন্ট হয়েছিল, মরেও ছিল কত লোক। তার জন্য কি আপনারা কলকাতা ছেড়ে চলে গেছিলেন? জীবন তো আছেই চলে যাওয়ার জন্য, ঠিক কিনা? রিস্ক এখানে নেব না তো কেন? এই ধরনের সংলাপ অল্প বয়সী ছেলে মেয়েদের খুব পছন্দ। রিয়া সঙ্গে সঙ্গেই আকাশের দলে। ইউ আর রাইট আঙ্কেল, আমি পরওয়ানে যাব। গুড গুড, এখানে আরও কত কি দেখার আছে, সব দেখে নাও। আমনের সাথে ঘুরতে পারো, আমনের মোটর সাইকেল আছে, তোমাকে নিয়ে হুই করে চলে যাবে। রক গার্ডেন দেখো, জাকির গোলাপবাগ দেখো, সুখনা লেক দেখো। নেকচাঁদের হাতে তৈরি রক গার্ডেন দেখলে তাজ্জব বনে যাবে। আকাশের উৎসাহে জল দিয়ে আমি বলে উঠলাম, আমরা আজ দুপুরে গেছিলাম রক গার্ডেনে, খুব ভালো লেগেছে। আবার যাবে? আমি আর তুমি, প্রফেসর সাহেব আর পুনাম, আমান আর গড়িয়া। মা গো, এই লোকটার সঙ্গে কি একটা কথা বলারও উপায় নেই এখন? ভ্রুকুটি হেনে বললাম, এক জিনিস বারবার দেখতে ভালো লাগে না আকাশ। ঠিক হ্যাঁ, মত যাও, কিন্তু এখানে তোমাদের থাকতেই হবে।
কমসে কম 7 দিন। কোনো এক্সকিউজ আমি শুনছি না। এবার শুভেন্দুর হাল ধরার পালা। ঠান্ডা মাথার লোক মোলায়েম করে বোঝাচ্ছে আকাশকে। দেখুন মিস্টার কাপুর, ব্যাপারটা কি হয়েছে জানেন তো? আমার কলেজের ছুটি তো খুব লিমিটেড। রিয়ারও স্কুল খুলে যাবে। কুলু মানালি যাবো বলেই বেরিয়েছি। যাইয়ে না, কোন রোকা হে আপকো? মগর উসকে পেহলে আমাদের এখানেই থাকতে হবে, ব্যাস। কালই আপনারা হোটেল ছেড়ে আমার গরিবখানায় চলে আসুন। শুভেন্দু প্রায় আঁতকে উঠল। আপনার বাড়িতে? শিওর, ওয়াই নট। মেহমানি যদি না এলো ঘর বানিয়ে লাভ কি আছে বলুন? বলেই আকাশ চোখ মারছে। ঘবরাইয়ে মত প্রফেসর সাহেব, আপনার বিবিকে আমি কেড়ে নেব না। আহা, শুভেন্দু ঠাট্টা জুড়েছে। সে সৌভাগ্য কি আর আমার হবে? অট্ট হাসিতে ফেটে পড়ল আকাশ। মাথা দুলিয়ে তারিফও করল শুভেন্দুর। খাবার এসে গেছে 2 টেবিলে। মিলিয়ে মিশিয়ে ভাগযোগ করে সারা হলো আহার পর্ব। রিয়ার সঙ্গে আমনের বেশ ভাব হয়ে গেছে। আমন একদমই বাংলা বোঝে না, ইংরেজিতে চলল কথা। আমন কলেজে পড়ে, সে শোনাচ্ছে এখানকার কলেজের হালচাল। আর রিয়া কলকাতার স্কুলের। সঙ্গে সঙ্গে তাজমহল, আগ্রা ফোর্ট, ফতেপুর সিক্রি, কুতুব মিনারও চলে আসছে গল্পে। শীতে সিমলা গিয়ে আমনরা কেমন বরফ পেয়েছিল সে কাহিনীও শোনা হলো রিয়ার। আজকালকার ছেলেমেয়েরা কত সহজে আলাপ জমিয়ে ফেলতে পারে। আজ আকাশ যত গল্পই ঝাড়ুক, আমার সঙ্গে ভালো করে পরিচয় জমাতে পাক্কা 3 মাস সময় লেগেছিল। খেতে খেতে আকাশ আর শুভেন্দুও গল্প করছিল টুকটাক। আমি আর পুনমও। পুনম ভালো ইংরেজি জানে না, আমিও হিন্দি বলতে গিয়ে হিমশিম। হোঁচট খেতে খেতেই জেনে ফেললাম যে পুনমের বাবা মিলিটারিতে ছিলেন একসময়। এখন থাকেন কার্নালে। প্রায় 70 বছর বয়সেও খেতিবাড়ি করে নিজের হাতে কাজ চালাচ্ছেন। 2 ভাইয়ের একজন থিতু হয়েছে দিল্লিতে, আর অন্যজন উড়ে গেছে কানাডায়। প্রকাণ্ড স্বামী আর রূপবান পুত্রটিকে নিয়ে পুনম একজন সুখী গৃহিণী। আহার শেষ হতে না হতেই এক বিভ্রাট। পকেট থেকে শুভেন্দু পার্স বার করতেই তার হাত চেপে ধরেছে আকাশ। কিছুতেই তাকে বিল মেটাতে দেবে না। নেহি নেহি প্রফেসর সাহেব, আমারই সিটিতে এসে আমারই গার্লফ্রেন্ডের সামনে আমাকেই বেইজ্জত করবেন? আহা, ওভাবে নিচ্ছেন কেন? আপনাদের সঙ্গে তো আমাদের জাস্ট চান্স মিটিং। তো কি হয়েছে? সঙ্গে সঙ্গে তো আমার গেস্টও বনে গেছেন। না 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 না, অন্যদিন খাওয়াবেন, আজ নয় প্লিজ। তাহলে কথা দিচ্ছেন তো চণ্ডীগড়ে থাকবেন? কালই আসবেন আমাদের বাড়ি। শুভেন্দু আমার দিকে তাকাল, আমি শুভেন্দুর দিকে। কি ফ্যাসাদ! বুঝে গেলাম 2-4টে দিন আর না থাকলেই নয়। হোটেলে ফিরেই পেছনে লেগে গেল রিয়া। ওয়াও, কি একটা সাংঘাতিক বয়ফ্রেন্ড ছিল তোমার, মা। আগে তো কখনো বলনি। অস্বস্তিটা গোপন করে হেসে ফেললাম। আমারই কি চাই মনে ছিল সেসব? শুভেন্দুর টুকুস করে একটা মন্তব্য করলো। ওর পাশে তোর মাকে কেমন লাগছিল দেখেছিলি? পর্বতের পাশে মুশিক। তোর মা লোকটার একদম কোমরের কাছে। মোটেই না, আমি একদম কাঁধ বরাবর। তাছাড়া আকাশ মোটেই আগে ওই রকম দৈত্যের মতো ছিল না। 20-25 বছরে অতটা বেড়ে গেছে বলছো? মুটিয়েছে তো বটেই, তবে আগে স্লিমই ছিল, হুবহু ওর ছেলেটার মতো। রিয়া বিছানায় টান টান হয়ে বসেছে। বলল, আমন কিন্তু সত্যি হ্যান্ডসাম, তবে মনে হলো একটু ইন্ট্রোভার্ট টাইপ, শাই ধরনের। খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলতে হয় আর কি। শুভেন্দু প্যান্ট শার্ট বদলে পাজামা পাঞ্জাবি পরে নিয়েছে। সিগারেট ধরাতে ধরাতে বলল, খোঁচাখুচি করে কি জানলি? এমনি, সাধারণ কথা। আমানের মাও তো বেশ চুপচাপ। না হয়ে উপায় আছে? আঙ্কেল যে নিজে একাই ব্যাটিং করে যায় রে। বাপ মেয়ের আলাপচারিতা চলছে। টুক করে ঘুরে এলাম বাথরুম থেকে। শাড়ি ছেড়ে পরে নিয়েছি নাইটি। বড়সড় একটা ড্রেসিং টেবিল আছে হোটেলের রুমটায়। আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছি চেপে চেপে। সিগারেট শেষ করে একটা সায়েন্স জার্নাল খুলল শুভেন্দু। নেশা। সোফায় বসে বই উল্টোতে উল্টোতে বলল, কাজের কথাটা কিছু ভাবলে? ঘুরে তাকালাম। কি বলো তো? কি করবে এখন? তোমার বন্ধুটি যা পাগল, কাল যদি সকালে এসে হাজির হয়। চিন্তাটা তো আমার মনেও ঘুরপাক খাচ্ছে। বললাম, তোমরাই ঠিক করো কি করবে। আমি কিন্তু কারোর বাড়ি ঠাড়ি গিয়ে থাকতে পারবো না। তাছাড়া কুলু মানালির জন্য অলরেডি গাড়ি বুক করে ফেলেছি, ক্যান্সেল করলে টাকাটা তো গচ্ছা যাবে। এটা তো তখনই বলে দিতে পারতে। আমার বলাটা ভালো দেখাতো। তোমার বন্ধু, বললে তুমিই বলবে। দেখলে তো কেমন করে ঝোলাঝুলি করছিল। একা আকাশ তো নয়, পুনামও।
কিভাবে হাত ধরে রিকোয়েস্ট করলো বলো তো? আপ লোগোं को रहना ही होगा, कल ही चले आइए। ঝপ করে মুখের ওপর ওরকম নাও তো বলা যায় না। হুম, প্রবলেম বুঝলে, গভীর গাড্ডা। রিয়া আমাদের কথা গিলছিল, বলে উঠল, একটা কাজ তো করতেই পারি, 2-3 দিন এখানে থেকে যাওয়াই যায়। শুভেন্দুর চোখ ট্যারচা হলো। কুলু মানালিতে থাকা তো তাহলে কমে যায়। তা কেন, কুলু মানালির পোর্শনটা অ্যাজ ইট ইজ রাখো আর সিমলাটা ক্যান্সেল করে দাও। তবে মা, আমরা কিন্তু এখানেই থাকবো, এই হোটেলেই। ওদের ওখানে থাকার ব্যাপারটা তোমাকে একটু ক্যান্সেল করতে হবে। শুভেন্দু বলল, অবশ্যই, কারুর বাড়ি টাড়িতে গিয়ে থাকার তো প্রশ্নই ওঠে না, ওটা তুমিই কাটাবে কিন্তু। ফতোয়া জারি করে শুভেন্দু খালাস, উঠে পড়ল বই রেখে। বাথরুম যাওয়ার জন্য তোয়ালে তুলে নিয়েছে কাঁধে। কলকাতায় দুবেলা স্নান করা অভ্যাস, এখানে এসেও তার ব্যতিক্রম ঘটতে দেবে না। অবশ্য অক্টোবরের মাঝামাঝিতেও চণ্ডীগড়ে এখন বেশ গরম, স্নান করলে শরীরটা ঝরঝরেই হবে। কিন্তু আমি যে কি করি, কি করে যে কথাটা বলি আকাশকে। ওর বাড়িতে গিয়ে ওঠার আমারও একমাত্র ইচ্ছা নেই। আর থাকবই বা কেন? অনেকদিন পর দেখা হয়েছে, কথা হলো, ভালো লাগলো, ব্যাস। বেশি মাখামাখি করার দরকারটাই বা কি? প্রায় অচেনা একটা বাড়িতে হাঁসফাঁস করে মরি আর কি। আশ্চর্য, ভাবনাটাই কি অদ্ভুত। পায়ে পায়ে রুমের ব্যালকনিতে এসে দাঁড়ালাম। সামনে চওড়া রাস্তা, শুনশান। হ্যালোজেনের আলোয় দিন হয়ে গেছে পথঘাট। ওপারে সার গাছ নিশ্চুপ দাঁড়িয়ে, ছায়া ছায়া হয়ে। আনমনে গাছই দেখছি, নাকি নিজেকে? কি বদল, কি বদল! যে আকাশকে একদিন না দেখলে ছটফট করতাম, আজ তাকে এড়িয়ে যেতে ইচ্ছা করছে। পরিবেশ, অভ্যাস, সময় একেবারে অন্যরকম করে দেয় মানুষের মনের গঠন। সাময়িক আবেগ দিয়ে অতীতকে একটুখানি ছুঁয়ে দেখলেই ভালো লাগে। এ কি এক ধরনের দুঃখ বিলাস? হবেও বা। পুরনো কথা মনে পড়ছিল, একের পর এক। আকাশের সঙ্গে প্রথম পরিচয়, একটু একটু করে সম্পূর্ণ গাঢ় হওয়া সম্পর্ক, সিনেমা হল, ভিক্টোরিয়া, গঙ্গার পার, পরস্পরের হাত ছুঁয়ে বসে থাকা, নিস্পন্দ হয়ে শোনা কেমন কুলকুল করে বয়ে যাচ্ছে গঙ্গা। কি বলতো সেই নদী? আকাশকে দূরে ঠেলে দিয়েও সুচ্ছন্দে বয়ে যাবে রোহিণীর জীবন। কেন ছেড়েছিলাম আকাশকে? শুধুই বাড়ির অমত ছিল বলে? ছোট কাকা একদিন অফিস ফের দেখে ফেলেছিল আমাদের গঙ্গার পাড়ে। বাড়ি ফিরেই রিপোর্ট করেছিল বাবাকে। সেই রাত্রেই বাবার জেরার মুখে লুকিয়ে রাখতে পারিনি আমাদের সম্পর্ক। বাবা সাফ সাফ জানিয়ে দিল, কিছুতেই কোনো অবাঙালি ছেলের সঙ্গে আমার বিয়ে দেবে না। যদি জেদ করি, ঘাড় ধরে বের করে দেবে বাড়ি থেকে। বাবার ভয়ে কি পিছিয়ে এসেছিলাম? মা পাখি পড়ার মতো করে বুঝিয়েছিল, এমন ভুল করিস না, ওদের আর আমাদের কালচার তো মিলবে না। ভিন্ন ধারার সংসারে গিয়ে তুই অসুখেই হবি, ছটফট করবি। তেলে জলে মিশ খায় না, সেই ভেবেই এগোলাম না। মেজো কাকা বলেছিল, ছেলের বাপে ট্রান্সপোর্টের ব্যবসা, মানে আদতে লরিওয়ালা। একটা লরিওয়ালার ছেলেকে বিয়ে করে তুই মিত্তির বংশের সুনাম ডোবাবি? নিজের পরিবারের শিক্ষা দীক্ষার কথা একবারও তুই ভাববি না? ভেবেছিলাম বলেই কি এই প্রত্যাখ্যান করেছিলাম আকাশকে? নাকি এর কোনোটাই নয়? আকাশ ছিল নিছকই খেলা, যৌবনের নেশায় মাতলামি। নিজের চেনাশোনার গণ্ডির বাইরে বেরোবো না, এই সিদ্ধান্তটা বুঝি আগাগোড়াই আমার ভেতরেই ছিল। কি গো, কি করছো এখানে? চমকে ফিরলাম। শুভেন্দু। স্নান হয়ে গেল তোমার? হুম। আমিও ভাবছি গাটা ধুয়েই আসি, কেমন জ্বালা জ্বালা করছে। দেখে করো, চোরা ঠান্ডা আছে কিন্তু। স্নানের সময় টের পাচ্ছিলাম। হুম, তাই বুঝি। তাহলে থাক। রিয়া কি করছে? সে তো ফ্ল্যাট, বস বস করে ঘুমোচ্ছে। তুমিও শুয়ে পড়ো, যাও, রাত করো না। শুভেন্দু চলে যেতে গিয়েও দাঁড়িয়ে পড়েছে। পাশে এসে রঘুরে গলায় বলল, এই, তোমার সঙ্গে ওই আকাশ কাপুরের সত্যি সত্যি প্রেম টেম ছিল নাকি? আপাতত প্রফেসর সাহেবের মনেও তাহলে প্রশ্ন জেগেছে। হেসে ফেললাম। কি মনে হয়? মনে হচ্ছে কিছু একটা ছিল যেন, সামথিং সামথিং। এই বয়সে মিথ্যে বলার কোনো মানেই হয় না। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়াও নিশ্চিদ্র। তবু কেন যেন নিখাত সত্যিটা বেরোলো না। বললাম, প্রেম টেম নয়, বন্ধুত্ব ছিল, একটু গভীর।
বলতে পারো এক ধরনের মোহ। ইনফ্যাচুয়েশন, ওই আর কি, কম বয়সে যেমন থাকে, হঠাৎই আসে আবার হঠাৎই মিলিয়ে যায়, সাবানের ফ্যানের মতো। বুঝলাম। তা উইকনেসটা কোন তরফে বেশি ছিল? গেস করো। শুভেন্দু মাথা চুলকালো, আঙুল মটকাচ্ছে। তারপর বলল, পাগলটাই বোধহয় মজনু ছিল, তাই না? হুম। শব্দটা আলগা ভাসিয়ে দিলাম হাওয়ায়। কাপুর সাহেবের খ্যাপামিটা কিন্তু এখনো আছে। দেখো, বুড়ো বয়সে পাহাড়টা হারিয়ে যেও না যেন। নিজের ঠাট্টায় নিজেই একটু হেসে নিল শুভেন্দু। হালকা শীষ দিতে দিতে ফিরল রুমে। বালিশ চাদর নিয়ে গড়িয়ে পড়ল লম্বা ডিভানটায়। আমি এসে শুয়ে পড়েছি আলো নিভিয়ে, মেয়ের পাশে। বুঝেই আছে চোখ, গড়িয়ে যাচ্ছে রাত, তবু ঘুম আসে না কেন। উঠে বসলাম বিছানায়। খোলা জানালা দিয়ে তাকিয়ে আছি বাইরে। দূরে, বহু দূরে, অন্ধকার মাখা কালো কালো পাহাড়। ভুতুরে পাহাড়গুলোর মাথায় আকাশে লালচে ভাব। মেঘ জমেছে কি? ওই পাহাড়ের ওপার থেকে ঝকমকিয়ে এগিয়ে আসছে বৃষ্টি। আজ সকালেই যেমন এসেছিল এক পশলা, অনেক দূর থেকে ক্রমে যখন কাছে এলো তখন শুধুই ঝিরঝির ঝিরঝির। বর্ষণ তেমন হলোই না, ক্ষীণ অস্তিত্বটুকু টের পাওয়া গেল মাত্র। সহসাই কেঁপে উঠেছি আমি, নিজেরই অজান্তে। রেস্তোরাঁয় হঠাৎ আমনকে দেখে ঝাঁকুনি খেয়ে যাওয়া, অকারণ আবেগের মাঝে আকাশের আবির্ভাব, এক পলকের জন্য হলেও আকাশের চোখে বিস্তৃত অতীত, কিংবা মাঝে মাঝে পুরনো আকাশকে খুঁজতে গিয়ে আমনকে ফিরে ফিরে দেখা, এসব কি শুধুই পাহাড় থেকে নেমে আসা সকালের এই বৃষ্টিটার মতো নিছকে অস্তিত্ব ঘোষণা কোনো এক হারানো সময়ের, নাকি তার চেয়েও বেশি? স্মৃতির পাতা থেকে ছবি উড়ে এলো একটা, সেই আমাদের শেষ দেখা। না, গঙ্গার ধারে নয়, ভিক্টোরিয়ায়, দিঘির পাড়ের বেঞ্চিতে। আকাশের হাত দুটো ধরে মিনতি করছি আমি। প্লিজ আকাশ, তুমি আমার সঙ্গে আর দেখা করো না, পথে ঘাটে কলেজে কোথাও না। কিন্তু কেন রোহিণী? আমি খুব বিপদে পড়ে যাব, তুমি কি তা চাও? তাহলে আমাদের এই রিলেশন ভেঙে যাবে? দূর পাগল, এ সম্পর্ক কি ছেড়ে কখনো? আমি তোমার সঙ্গে ঠিক দেখা করে নেব, সময় হলেই। তুমি আমায় ততদিন একটু সাহায্য করো। মিথ্যে বলেছিলাম। তখন তো আমার বিয়ে ঠিক, কলেজের লেকচারার শুভেন্দু বসুর সঙ্গে। শুভেন্দুর বাবা মা এসে আশীর্বাদও করে গেছেন আমায়। সেদিন ছলনাটাকে ধরে ফেলেছিল আকাশ, নইলে আর কখনো যেচে যোগাযোগই বা করেনি কেন? কে জানে, বিয়ের খবরটাও হয়তো জানতো, বুঝতে দেয়নি আমায়। আমার বিয়ের সময় আকাশ কি কলকাতাতেই ছিল, নাকি কুৎসিত আঘাতটা বুকে নিয়ে তার আগেই সে ত্যাগ করেছিল শহর? বুকটা ভারী হয়ে এলো। না, কাজটা বোধহয় সেদিন ঠিক করিনি। শেষ হলো। সুচিত্রা ভট্টাচার্যের লেখা মেঘ পাহাড়ের প্রথম পর্ব।